অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে। যখন সরকারের কাছে মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ভয়েস অফ আমেরিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস জানান, দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে, তবে পুলিশের সবাই অন্যায় করেনি বলেও উল্লেখ করেন। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি, কিন্তু সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, তারা পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 15 বছরের দুঃখ দুর্দশা 15 দিনে সমাধান করা সম্ভব নয় জানিয়ে বিষয়টি সুরাহা করতে কিছুটা সময় চান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। সেই ফোন কলে এই দায়িত্ব নেয়াকে জীবনের গতিপথের পরিবর্তন হিসেবে দেখছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতায় আসার বিষয়ে এমনটাই বর্ণনা করেছেন ডক্টর ইউনূস। সোমবার এই সাক্ষাৎকার প্রকাশ করে এনপিআর। গত 27 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে এনপিআর এর মর্নিং অডিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন, এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতার পরে এনপিআর এর মিশেল মার্টিনের সঙ্গে আলাপচারিতায় বসেন। এ সময় বাংলাদেশে ক্ষমতার পালাবদল নিয়ে করা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে তিনি প্যারিসে ছিলেন। হঠাৎ বাংলাদেশ থেকে করা টেলিফোনে তিনি জানতে পারেন শেখ হাসিনা চলে গেছেন। তখন তাকে সরকার প্রধান হবার অনুরোধ করা হয়, যা ছিল একটি বড় চমক। Normalcy started coming back, so we are running the country, but there are demonstrations, not revenge demonstrations. ডক্টর ইউনূস বলেন, দেশকে বাঁচাতে আক্ষরিক অর্থে যুবকরা এসে আত্মাহুতি দিয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন কারণ পুরো জনতা তার বাড়ির দিকেই আসছিল। Everybody is trying to get settle their scores because they were deprived. So they said, we were trying to convince them, look. প্রধান উপদেষ্টা বলেন, জনগণ বিপ্লবের মেজাজে আছে। তারা এমন লোকদের খুঁজছে যারা তাদের সহযোদ্ধাদের মৃত্যু ঘটিয়েছে, তাই বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা ঘটেছে। This is 15 years of your grievances. We cannot solve it in 15 days. Give us some time so that we can go back. You have very difficult situation. And we have to resolve it so that it's done systematically. বর্তমানে বাংলাদেশে স্বাভাবিকতা ফিরে এসেছে, তবে কিছু বিক্ষোভ হচ্ছে বেতন বৃদ্ধির দাবিতে, তাদের চাকরির দাবিতে যাদের সরকার আগে বরখাস্ত করেছিল। Needed. Some say, oh, it should be done quickly because if you go longer and longer, you'll be so unpopular, everything will be messed up. So you do it fast. Some say, no, you have to finish that reform. So you stay this long period. পুরনো ধারায় না গিয়ে একটি নতুন দেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তরুণরা বিশ্বকে পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, তারাই ভবিষ্যৎ গড়বে এবং যেভাবেই হোক তাদের নেতৃত্বের অবস্থানে থাকা উচিত। You mentioned I'm 84. I don't have a long path ahead of me, but they have the whole life ahead of them. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় হিসেবে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। এ সময় ফিলিস্তিনের জনগণের পাশে থাকার
পাশে থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ফিলিস্তিনবাসীর দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান ইউসুফ রমাদান। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করেছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নে জাতিসংঘে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশন ও সফর পরবর্তী ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ এগিয়ে নিবে ভারত, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয়নি এস জয়শঙ্করের সাথে। অন্যদিকে 1971 সালকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে অতিরিক্ত সুসম্পর্কের সুযোগ নেই তা নিশ্চিত করেন উপদেষ্টা। বিস্তারিত আমেনা হিরার রিপোর্টে। আপনাদের সবাইকে স্বাগতম। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশন ও সফর পরবর্তী ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশের অর্থনীতির উন্নয়নে জাতিসংঘের সব দেশকে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের সফর ফলপ্রসূ হয়েছে। আমি সার্বিকভাবে মনে করি যে এই সফর, এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে বিশ্ব সম্প্রদায়ের সবাই আসলে প্রফেসর ইউনূসের কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে কি ঘটছে বাংলাদেশে এবং তিনি কি পরিকল্পনা করছেন। এটা আমরা বিভিন্ন মাধ্যমে এর আগে বলেছি, কিন্তু উনি সরাসরি সেখানে হাজির হয়ে সবার সামনে বলা আর মেসেজ পাঠানোর মধ্যে তো তফাৎ আছে, আপনারা জানেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা নিরসনে ঢাকা দিল্লি কাজ করবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে আলোচনা হয়নি দুদেশের। আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলা উচিত, আমি তাই করেছি। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করবো, এরকম কথাবার্তা আছে। তারা একটু ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে ভিসা যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনো সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে তিক্ত সম্পর্ক আর পাকিস্তান হাইকমিশনের দৌড়ঝাঁপে ইসলামাবাদের সাথে বন্ধুত্ব হবার সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টা জানান, 1971 নিয়ে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলে ইসলামাবাদ ঢাকা সম্পর্ক এগিয়ে যাবে। আমরা মোটেই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে 71কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে 71ও থাকবে। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের হতাহতের ঘটনা এখনো জানা নেই, তবে কেউ সমস্যায় পড়লে হটলাইনে যোগাযোগের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে 58 সদস্য নিয়ে আগামী 4 অক্টোবর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন মালয়েশিয়ার সরকার প্রধান আনোয়ার ইব্রাহিম। আরো বড় ভিজিটের আয়োজন করতাম, কিন্তু উনি বলেছেন না, আমি এখনই আসবো, এসে ওনার সাথে দেখা করে যাব, এবং তারা বলেছেন যে এটাকে আমরা একটা অফিশিয়াল ভিজিট হিসেবেই করতে চাই। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। আপনাদের সবাইকে স্বাগতম। পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও যোগদান করেননি তাদের পুলিশ বলা হবে না, ক্রিমিনাল বলা হবে।
সরকার আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। সেটা যেহেতু আমি তো গণি নেই, আমি তো একটা সংস্থা থেকে পাইছি যারা, বাট ওই সংখ্যাটা মনে সঠিক। প্লাস আমরা পুলিশ নূতন, শুধু পুলিশ না, পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবলদের নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিছি। কিছুদিনের ভিতরে, আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজিবির ক্ষেত্রেও আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি। শুধু বিরোধী নেতাকর্মী নয়, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদেরও আয়নাঘরে বন্দী করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দেশের সর্বত্র আতঙ্কের জনপদ তৈরি করতে আওয়ামী লীগের সমর্থিতরা সহায়তা করেছে, তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ দ্রুত শূন্য ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, মিথ্যা অভিযোগে বাংলাদেশকে বিশ্ব দরবারে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে গিয়ে আওয়ামী লীগের করুণ পরিণত হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের মুসলমানদের পশ্চিমাদের কাছে ভুলভাবে মৌলবাদী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তারা মৌলবাদী না। যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার সাথে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে, যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের উপরে আল্লাহ তাআলার গজব হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার বিরোধী আন্দোলনে গুরুতর আহত রিকশা চালক সাইফুল ইসলামকে ব্যাটারি চালিত রিকশা প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আয়নাঘরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বন্দী করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। আমরা তো আয়নাঘর শুনেছি, আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাঘর। আজকে আয়নাঘর থেকে বেরোচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার। 9 বছর 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছে। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন সারা বাংলাদেশে। ইউপি চেয়ারম্যানদেরকে এখন বাতিল করছেন না কেন? এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী। এলাকার মধ্যে যারা বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দেশে চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলতে জামাত ইসলামের নেতৃত্ব প্রয়োজন বলে জানান জামাতের ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার রাজধানীর চকবাজার থানা জামাত ইসলামীর আয়োজনে কারা কনভেনশন সেন্টারে কর্মী ও সুধী সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তারা জানান, দেশ থেকে শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। জামায়াত ইসলাম ক্ষমতায় এলে অন্যান্য সকল ধর্ম, নারীদের উপর জুলুম নির্যাতন করা হবে এমন অপপ্রচার চালানো হচ্ছে, তাদের মোকাবেলা করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবাই নিরাপদ ও স্বাধীনভাবে বসবাস করতে পারবে বলেও জানান তারা। অনেক মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে, তাই সবাই মিলে রক্ষা করতে হবে। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে মোকাবেলা করতে হবে। বাংলাদেশকে আদর্শ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই। সেই রাষ্ট্র বিনির্মাণে জামাত ইসলামী মানুষের কাছে থেকে কাজ করবে। 2021 সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আগামী 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। এর আগে 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদ ঘোষিত ফলাফল এবং মেয়র হিসাবে রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে
প্রকাশিত গ্যাজেট বাতিল করে পুনর্বিবেচনা চেয়ে আদালতে মামলা করেন পরাজিত প্রার্থী শাহাদাত হোসেন। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 28 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। বেক্সিমকো গ্রুপের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এ আদেশ দেন। 19 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক পরে গিয়ে হয়তো দেখবে কোথাও লিগাল ডিফিকাল্টি বা কোথাও কিছু থাকলে সেটা বাংলাদেশ ব্যাংক পরে আদালতে আসবে নেসেসারি মনে করলে। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানা শ্রমিকরা। সকাল থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়ক অবরোধ করে। এতে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 9 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজটের প্রভাব ভোগড়া বাইপাস হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও গিয়ে পড়ে। শ্রমিকরা বলছেন, গত 3 মাস আগে নোটিশ দিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকার ডিলাস ফ্যাশন লিমিটেডের মালিক কারখানা বন্ধ করে দেন। এতে তাদের 3 মাসের বেতন বকেয়া পড়ে। শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি কারখানা বন্ধ ছাড়া বাকি 98 কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বিএনপি 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। সকালে কোনাবাড়ি জরুন এলাকায় ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় অ্যাস্ট্রো নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুর মহানগরীর 7 নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, 7 নং ওয়ার্ড যুব দলের সভাপতি বিপ্লব খানের দলের সাথে একসময় একই ওয়ার্ডের সাবেক বিএনপির নেতা জহিরুল ইসলাম ও বাবুল হোসেনের নেতৃত্বের দলের বাগবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ বাধে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দর এলাকার 3 কিলোমিটার পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। সকালে এই কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে, তবেই হর্ন বাজানোর প্রবণতা কমবে। পরবর্তীতে পরে সচিবালয় ও হাসপাতাল এলাকায় কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে। স্বেচ্ছাসেবীরা 7 দিন রাস্তায় মানুষকে সচেতন করবে বলেও জানান তিনি। এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে। কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, আপনার বিমান নামতে বিমান উঠবে। আর তার 2 পাশে মোট 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ থেকে সুপার শপে শুরু হলেও সারা দেশে 1 নভেম্বর থেকে পলিথিন প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ও বস্তা ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্র উপদেষ্টা শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর গুলশানে পাটজাত পণ্য উৎপাদন ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ বিষয়ক অনুষ্ঠানে তিনি কথা জানান। এ বিষয়ে ব্যবসায়ীদেরও সমস্যা সমাধানের প্রয়োজনে আইন সংশোধন করা হবে। সর্বত্র পাটের তৈরি ব্যাগ ব্যবহার নিশ্চিত করা হলে দেশের বাজারেই পাটের চাহিদা বাড়ত এবং অর্থনীতিতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। সকলের সহযোগিতায় হারিয়ে যাওয়া গোল্ডেন ফাইবার অব বেঙ্গল ফিরিয়ে আনা হবে বলেও জানান উপদেষ্টা শাখাওয়াত হোসেন। নভেম্বর থেকে আমাদের যে আইনটি আছে 2010, সেই আইনটির আওতায় সমস্ত জায়গায় আমরা পাটের ব্যাগ এবং পাটের বস্তা এটা যাতে ব্যবহার হয় সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরও ৩০টি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন। আজ সিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেন। এরপর তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন। সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবায় সিএমএইচ সমূহের সক্ষমতা বৃদ্ধি, প্রাইভেট হাসপাতাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি করা হয়েছে। সশস্ত্র বাহিনী এ বিষয়ে আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারবর্গের জীবনযাত্রার মান বহুলাংশে উন্নত হবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমের খাল গ্রামে ঘটনা ঘটে। দুর্ঘটনা না কোনো পরিকল্পিত হত্যা এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছে না পুলিশ। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইলিয়াস কামলের রিপোর্ট। সুনামগঞ্জের প্রান্তিক গ্রাম ধর্মপাশায় সরকারি আশ্রয়ন প্রকল্পে আগুনের ঘটনায় প্রাণ হারিয়েছে একই পরিবারের ৬ জন। সোমবার দিবাগত মধ্যরাতে আগুন দেখতে পেয়ে লোকজন এসে দেখে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ। ভেতরে থাকা কাউকেই উদ্ধার করতে না পারায় অগ্নিদগ্ধ হয়েই প্রাণ হারায় ৬ জন। প্রতিবেশীদের দাবি, নিহত পরিবারের প্রধান কামরুল মিয়া খুবই সাদামাটা ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। আমরাও তাদের সাথে দেখলাম যে শুধুমাত্র ভিতরে লাশি, পুরা মানুষ, তাদেরকে মানে চিনার মতো কোনো কুদরত নাই। মানুষ গেলে আইনে ফানি টুনি দিল, দিয়ে আবার বন্ধ হলে আগুনটা বন্ধ নিবে গেল। আবার কি তারাই 2 জন কোন তিন তিলই আইয়া সাবল দেখা হইয়া এইগুলি দেখে ওর কিয়ামতের আলামত হয়েছে। প্রশাসনের কাছে আমি বিচার দিতে আমি অনুরোধ করে বলতেছি সবাই আপনারা তদন্ত করে দেন, দেখেন সবাই একটু দেন, আমার ভাইয়ের বিচার চাই আমি। 10 জনে যদি আপনি হিসাব করেন ও মানে 1 নম্বরে আসবো। সুখী ছিল, সবার সাথে মিলিয়ে চলছে, সব দিক দিয়ে মানে ভালো ছিল। এরকম কাউকে সন্দেহ হইতেছে না, যেহেতু ভিতর দিয়ে তালা ছিল বা আবদ্ধ ছিল, আমরা জানতে পারছি জাইলারা এসে এখান থেকে উদ্ধার করছে, আগুন নিভাইছে। এই জন্য কাউকে সন্দেহ করার মতো না, এরকম কিছু শুনেও নাই। আর আমি নিজেও বাগ্নি হিসাবে, বাগ্নিজাম হিসাবে, নাতি হিসাবে কাউকে সন্দেহ করতেছি না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও গোয়েন্দা বিভাগ। আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য না পেলেও অনুসন্ধানে প্রকৃত কারণ উদ্ঘাটন হবে বলে মনে করে পুলিশ। এই মুহূর্তে বলা যাচ্ছে না, ওটা ইনভেস্টিগেশন শেষ হলে হয়তো বোঝা যাবে। তদন্তাধীন যেহেতু রয়েছে, কারণ হলো ওখানে ইলেকট্রিক তো লাইন আছেই, পাশাপাশি অন্য কোনো আগুনের কোনো সিমটম তো ভিতরে ছিল না। কোনো ফুয়েল টুয়েল থেকে হয়েছে কিনা এটা এখন মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তবে এটা হয়তো টেস্টের পরে বোঝা যাবে। নিহতের পরিবারের দাফন ও স্বজনদের আর্থিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। ইলিয়াস কমল, মাই টিভি। ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024-এর আয়োজন করা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। খেলাধুলায় বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিতে ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অতিথিবৃন্দ। এবার প্রবাসের খবর। কুয়েতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের বিভিন্ন অপরাধ দমনে এবং সহজে চিহ্নিত করতে বায়োমেট্রিক ফিঙ্গার বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতি নাগরিকদের জন্য 30 সেপ্টেম্বর এবং প্রবাসীদের জন্য 31 সেপ্টেম্বর পর্যন্ত শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ নাগরিক এবং প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন করলেও এখনও 10 লাখ প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গার করেননি বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীদের সতর্ক করে 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে দেশটিতে থাকা প্রবাসীদের ব্যাংক হিসাব সহ বন্ধ হতে পারে সকল কার্যক্রম।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যাওয়া আসা করতে বাধা নেই। কুয়েতে নির্ধারিত 8টি বিভাগে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলছে বায়োমেট্রিক নিবন্ধনের কার্যক্রম। সৌদি আরবের রিয়াদে সাবেক ছাত্রদল ও যুব দলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, রিয়াদ মহানগর বিএনপির আয়োজনে সংবর্ধনায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি জনাব বশির সরকার। হামিদুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশালের সাবেক কাউন্সিলর ইয়াকুব সরকার, জুবাইল বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস সহ রিয়াদ মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।